আল ফালহা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের কাজ প্রাণ রক্ষা করা, তারাই আজ প্রাণ নাশের কারণ। সন্ত্রাসের এই বিষ দাঁত উপড়ে ফেলা কতটা চ্যালেঞ্জিং। আগে সন্ত্রাস মানেই মনে করা হতো দারিদ্র্যের ফসল, অশিক্ষার ফল। একসময় কাশ্মীর বা আফগানিস্তানের পাহাড়ে বসে যারা বন্দুক ধরত, তাদের অধিকাংশই হতদরিদ্র পরিবার থেকে আসত। না ছিল কাজ, না ছিল তাদের কোনো শিক্ষা। তাদেরকে খুব সহজেই মগজ ধোলাই করে ব্যবহার করা যেত জিহাদের নামে। কিন্তু সময় বদলেছে। আজকের জঙ্গিরা কেউ অফিসে যায়, মেডিকেল কলেজে পড়ে কিংবা বিদেশে পিএইচডি করছে। একেই কি বলা হচ্ছে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক? এটাই কি সেই ভয়ঙ্কর নেটওয়ার্ক যেখানে অপরাধের মুখে রয়েছে শিক্ষার মুখোশ, যেখানে বন্দুক হাতে নেওয়া মানুষরা আর গরিব অসহায় নয়, তারা এখন উচ্চ শিক্ষিত? তদন্তকারীরা বলছেন এই বিস্ফোরণটি ছিল পরিকল্পিত এবং সুসংগঠিত। অনেকের মতে এই ষড়যন্ত্রটি পাকিস্তানে বসেই তৈরি হয়েছিল। কাশ্মীরে থাকা ব্যক্তিদের মাধ্যমে নির্দেশ আসত এই চিকিৎসকদের কাছে। পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি একযোগেই এই কাজ করছিল। ধৃত চিকিৎসকদের জেরা করে জানা যায় যে দিল্লি এনসিআরে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করাও পরিকল্পনার অংশ ছিল তাদের। এই চিকিৎসকরা 2018 থেকে 2021 সালের মধ্যে কাশ্মীরে আহত জঙ্গিদেরও চিকিৎসা করেছিল। আর তদন্তে এসবের নেপথ্যে নাম উঠে আসছে এক ধর্মগুরু, যে আসলে একটি মসজিদের ইমামও বটে। ধৃত ডাক্তারদের মৌলবাদে রূপান্তরের পেছনে মূল হোতা এই ধর্মগুরু ইরফান আহমেদ, যার সঙ্গে আবার যোগ পাওয়া গিয়েছিল 2019 সালের এক এনকাউন্টারে নিহত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জাকির মুসার। প্যারামেডিক্যালি কর্মী হিসেবে কাজ করত এই ধর্মগুরু ইরফান, এমনটাই খবর। অর্থাৎ এখানে কেউই কিন্তু অশিক্ষিত নয়, কেউই কিন্তু গরিব নয়। সন্ত্রাসবাদের চরিত্র এভাবে বদলে যাওয়াটা কিন্তু নতুন নয়। গত এক দশকে দেখা যাচ্ছে যে আইএস কিংবা অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, সফটওয়্যার ডেভেলপারদের রিক্রুট করছে তাদের সংগঠনে। কারণ শিক্ষিত মানুষকে ব্যবহার করলে তা করাটা অনেকটা সুবিধে। তারা একদিকে বুদ্ধিমান, আবার অন্যদিকে তাদের উপর সন্দেহ কম হয় সাধারণ মানুষের। এক ডাক্তার যদি কোনো অচেনা এলাকায় ঘুরে বেড়ায়, তাহলে কেউই তাকে জঙ্গি বলে সন্দেহ করবে না। ফলে তাদের পক্ষে কার্যসিদ্ধি করাটা অনেক সহজ। তবে প্রশ্ন হচ্ছে, যে সমাজ একসময় ভাবত শিক্ষায় আলো দেখায়, সেই আলোতেই কি তবে এবার অন্ধকার ঢুকে পড়েছে? একজন ডাক্তার, ভাবুন, একজন ডাক্তার যখন মানুষের জীবন বাঁচানোর শপথ ভেঙে এমন হত্যার খেলায় নামে, সেটাকে কি বলা যায়? সভ্যতার বিশ্বাসঘাতকতা। তদন্তকারীরা ইতিমধ্যেই বিস্ফোরণের সূত্র ধরে খুঁজে পেয়েছেন একাধিক হোয়াইট কলার রিক্রুটারের নাম, যারা সরাসরি অস্ত্র নয়, বরং মস্তিষ্কের চালনা করে, অনলাইনে নতুনদের প্রলুব্ধ করে, ধর্মীয় বা রাজনৈতিক গোড়া যুক্তি দেখিয়ে মগজ ধোলাই করে। এর মধ্যে অনেকেই আছেন ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা গবেষক। এরা আসলে এই গোটা নেটওয়ার্কের ব্রেইন। একসময় সন্ত্রাস মানেই সীমান্ত পেরিয়ে আসা কোনো জঙ্গি, আর এখন সন্ত্রাস মানে ল্যাপটপের স্ক্রিনে বসে থাকা এক মুখহীন মানুষ। হোয়াইট কলার টেরর নেটওয়ার্কের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই বিশ্বাসযোগ্যতা। সমাজে তাদের ইমেজ ভালো, তাই কেউ সন্দেহ করে না, আর ঠিক সেই সুযোগটাকেই তারা ব্যবহার করছে। এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল টেররিজম, যেখানে বোমা নয়, মগজই হয়ে উঠছে অস্ত্র। ভারতের বুকেও যে এই ট্রেন্ড চালু হয়ে গেছে, তা আমি না বললেও আপনারা সাম্প্রতিক ঘটনাবলী থেকে এসব কিছু বুঝতেই পারছেন। এই ঘটনা শুধু দিল্লি নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার সামনে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের বুকে গত কয়েক বছরে ধরা পড়েছে বহু উচ্চশিক্ষিত যুবক, যারা অনলাইনে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা কারো দ্বারা কিন্তু হিপনোটাইজ নয়, বরং নিজেদের বিশ্বাসে আস্থাশীল। তারা ভাবে তারা একটা ন্যায্য লড়াই করছে।
এটাই এই নেটওয়ার্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক, কারণ গরিব মানুষ টাকা বা ভয় দেখিয়ে প্ররোচিত করা যায়, কিন্তু একজন শিক্ষিত মানুষকে বোঝানো যায় কেবলমাত্র যুক্তি দিয়ে। আর একবার সে বিশ্বাস করে ফেললে তাকে ফিরিয়ে আনা কিন্তু প্রায় অসম্ভব। লালকেল্লার বিস্ফোরণের পর দেখা যাচ্ছে সন্দেহভাজন চিকিৎসক নাকি কয়েক মাস ধরে ধর্মীয় অনলাইন গ্রুপে যুক্ত ছিল, যেখানে মৌলবাদের প্রচার চলত। এই প্রচারের মূল উদ্দেশ্য ছিল বুদ্ধিজীবীদের মাধ্যমে জিহাদ চালনা করা। তাহলে কি শিক্ষার কোনো দাম রইল না? মানুষ শিক্ষিত হয়েও যদি এই পথে যায়, তাহলে কি শিক্ষাও সর্বনাশ ডেকে আনছে? এই নেটওয়ার্কের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এদের যোগাযোগ ব্যবস্থা। কোনো ফিজিক্যাল মিটিং নেই এদের মধ্যে, আছে শুধু এনক্রিপ্টেড চ্যাটরুম, প্রাইভেট ফোরাম আর ডার্ক ওয়েবের মাধ্যমে সিকিউর সার্ভার। এনআইএ বলছে এই লালকেল্লা বিস্ফোরণের সূত্র ধরে তারা অন্তত 3টি আন্তর্জাতিক আইপি ট্র্যাক করেছে, যার উৎস ছিল জার্মানি, মালয়েশিয়া এবং তুরস্কে। অর্থাৎ দিল্লির রাস্তায় যে গাড়িটা ফেটেছে বা বিস্ফোরণ হয়েছে, তার ট্রিগার হতে পারে হাজার হাজার মাইল দূরে কোনো এক বোতামের চাপে। এই নেটওয়ার্কে থামানো কি সহজ? লালকেল্লার আগুনে তাই পুড়েছে সমাজের নিরাপত্তার ধারণাটাও। এখন আর বলা যাবে না যে অশিক্ষিত মানেই বিপদ, কিংবা শুধুমাত্র গরিবদেরই বেছে বেছে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বরং এখন বলা যায় যে শিক্ষিতরাও বিপজ্জনক যদি তার শিক্ষা বিবেক হারায়। যে হাতে স্টেথোস্কোপ সেই হাতেই টাইমার। এই পরিবর্তন কি আগামী প্রজন্মের জন্য আতঙ্কের? ভারতের সন্ত্রাস বিরোধী নীতিকে কি এখন নতুন করে ভাবতে হবে? কারণ এই হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক সবচেয়ে বড় বিপদ হলো তারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই চিন্তা করে। আমার আপনার পাশে বসে থাকতে পারে এরা, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করে সম্পূর্ণ অন্য এক পৃথিবীকে। তাদের যুক্তি, তাদের বিজ্ঞান, তাদের শিক্ষা সবকিছু মিলে তৈরি করে এক বিকৃত ন্যায়বোধ, যেখানে হত্যায় মুক্তি, ধ্বংসই ন্যায়। শেষে আপনাদের একটা অত্যন্ত ভয়ানক খবর খুব সংক্ষেপে দিয়ে রাখি। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দিনই গুজরাট থেকেও একটি বড় খবর পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া হায়দ্রাবাদের এক ডাক্তার শহীদের কাছ থেকে 4 কেজি ক্যাস্টার বিন ম্যাশ উদ্ধার করে গুজরাট পুলিশের এটিএস সূত্রে খবর, ওই ডাক্তার মারাত্মক বিষ রিসিন তৈরির জন্য ক্যাস্টার বিন ম্যাশ সংগ্রহ করেছিলেন। আর এই বিষ দিয়েই সে হামলা চালাতে চেয়েছিল দিল্লি এবং আহমেদাবাদের ভিড়ে ঠাসা খাবার দাবারের বাজারে। আইসিসের সঙ্গেও যোগ ছিল এই ডাক্তারের। এরপর তাকে সাহায্য করা এবং ভারতের একাধিক শহরে ওই রিসিন হামলা চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে আরও 2 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের একজন উত্তরপ্রদেশের শামলির বাসিন্দা, পেশায় দর্জি, আর অন্যজন লখিমপুরের খেরির বাসিন্দা, সে আবার ছাত্র। বিষয়টা খুবই ভয়ের, কারণ এই রিসিন ব্যবহার করে ভয়ানক জৈব সন্ত্রাস চালানো সম্ভব। সারা বিশ্ব এই রিসিনকে চেনে একটি রাসায়নিক অস্ত্র হিসেবেই। এই রিসিন একটি বিষাক্ত গ্লাইকোপ্রোটিন, যা স্তন্যপায়ী প্রাণীর কোষের সংস্পর্শে এলে কোষের প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, ফলে কোষের মৃত্যু ঘটে। আবার গুঁড়ো বা তরল রিসিন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে গেলে বিষক্রিয়া ঘটাতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই রিসিন। এই রিসিন ভয়ানক একটি বস্তু, কিন্তু একে ব্যবহার করতে শিক্ষা আর বুদ্ধির দরকার। যারা ডাক্তারির মতন মহৎ পেশায় যুক্ত হয়ে সেই শিক্ষাকে শুধুমাত্র এই ধ্বংসের কাজে লাগায়, তারা যে মনে প্রাণে সন্ত্রাসী সে বিষয়ে কোনো দ্বিমত নেই। এই রাসায়নিক অর্থাৎ রিসিন ব্যবহার করে বহু হাই প্রোফাইল হত্যা ঘটানোর ইতিহাস পাওয়া যায় অতীত ঘাঁটলে। সেই নিয়ে আগামীতে কোনো একটা এপিসোডে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তবে এই সন্ত্রাসের বিষ দাঁত উপড়ে ফেলতে আরও তৎপর হবার যে প্রয়োজন রয়েছে ভারতের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্ত্রাস
তার ধারা বদলেছে। এখন ওই গরিব আর অশিক্ষিতরাই সন্ত্রাসের সঙ্গে যুক্ত হচ্ছে এমনটা কিন্তু নয়। এখন শিক্ষিতরাও এই সন্ত্রাসের কাজে ব্যবহৃত হচ্ছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। আমার আপনার পাশে বসে থাকা এমন ব্যক্তি কিন্তু সন্ত্রাসী হতে পারে।